Hello, Namaskar, Namaste. I'm Juthi, founder of Dreamy Agro. Welcome to our new episode. Today we are going to discuss about sugar. No, not that sugar that we eat normally. This can turn into something very serious. So we are going to talk about child diabetes. So many parents don't realize that kids can have diabetes too. If I come to a little statistics on the Indian data, I'm not going globally, that 95,600 Indian children now have diabetes who falls under 14 years of age. And it's rising. It's increasing 3 to 4% every year. That means we're getting 3 new cases for 1 lakh children. This is alarming, right? Yes. So to help us understand this better, we have renowned consultant endocrinologist Dr. Soumik Goswami. So please welcome Soumik da. Thank you. So একটুখানি আমরা যেটা বুঝবো যে চাইল্ড ডায়াবেটিসটা কি, কারণ সেটা মনে হয় যে সব থেকে ভালো আমাদেরকে তুমি বলতে পারবে। তো ডায়াবেটিস যদি আমরা ডায়াগনোজ করি, টু ডায়াগনোজ ডায়াবেটিস দ্য ক্রাইটেরিয়া ইজ সেম ফর অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। এরম নয় যে আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বলি যে বাচ্চাদের অন্যভাবে ডায়াগনোসিস বা বড়দের অন্যভাবে ডায়াগনোসিস। খুব সিম্পল করে বলতে গেলে ডায়াবেটিস হলো একটা কন্ডিশন যেখানে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল ইজ হায়ার দ্যান হোয়াট ইজ নর্মাল। আচ্ছা, তো এর কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেই ক্রাইটেরিয়া অ্যাডাল্ট আর চিলড্রেন দুজনের জন্যই সেম। তো ইউজুয়ালি বলা হয় যে যদি আমি ফাস্টিং স্টেটে একদম 8 ঘন্টা কিছু না খেয়ে ব্লাড গ্লুকোজ দেখি, সেখানে আমার যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, আমরা এই টার্মটা টেকনিক্যালি ইউজ করি, 126 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি হয়, তাহলে সেটা ডায়াবেটিস যে কোনো বয়সে। আচ্ছা। আবার যদি আমি খাওয়ার 2 ঘন্টা পরে বা গ্লুকোজ খাওয়ার স্পেশালি 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ, 75 গ্রামস গ্লুকোজ 1 গ্লাস জলে ডিজলভ করে খেয়ে তার 2 ঘন্টা পরে যদি টেস্ট করি, সেটা যদি 200 মিলিগ্রামস পার ডেসিলিটার বা তার বেশি হয়, সেটা ডায়াবেটিস। আর একটা থার্ড ক্রাইটেরিয়াও এখন আমরা ইউজ করি ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য গত কয়েক বছর ধরে, সেটাকে আমরা বলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা HbA1c। সেটা যদি 6.5% বা তার বেশি হয় তাহলেও সেটা ডায়াবেটিস। কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, একটা টেস্ট দিয়ে আমরা বলতে পারি না এটা ডায়াবেটিস। 2টো টেস্টকে অ্যাবনর্মাল হতে হবে। সেটা একই টেস্ট 2বার হতে পারে বা 2টো আলাদা আলাদা টেস্ট 1বার হতে পারে। তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার ডায়াবেটিস। আমরা বলতে পারি যে এই বাচ্চাটির বা এই মানুষটির ডায়াবেটিস হয়েছে। আচ্ছা, রিলি নাইস। মানে এটা খুব টেকনিক্যাল টার্ম, যেটা আমি একদমই জানতাম না, এটা বুঝতে পারলাম। এরপর আমাকে ডক্টর বললে আমি বুঝতে পারবো। তো এই যে আমরা একটা জিনিস জানি যে ডায়াবেটিসে বিভিন্ন রকমের টাইপ হয়, তো ইউজুয়ালি যখনই যাওয়া হয় ডক্টর, আমরা তো নর্মালি এল্ডারলি পিপলদেরই দেখে এসেছি, বাট এখন তো একটা অন্য রকম জিনিস অ্যালার্মিং হয়ে গেছে। তো ইন দ্যাট কেসে সেই যে ডায়াবেটিক্স যেটা আছে ডিফারেন্সটা, সেটা কি বা সেটা কিভাবে হয় বা আলাদা কোনো রকমভাবে এফেক্ট করে কিনা বডিতে? তো হ্যাঁ, ডায়াবেটিসকে আমরা বিভিন্নভাবে ভাগ করি, কিন্তু সব ডায়াবেটিসের বেসিক ক্যারেক্টারটা সেম, যে সেখানে ব্লাড গ্লুকোজ লেভেল উইল বি হায়ার দ্যান নর্মাল, মানে যা থাকা উচিত তার চেয়ে বেশি। কিন্তু কারণগুলো আলাদা আলাদা, কেন ব্লাড গ্লুকোজটা বাড়ছে সেটা আলাদা আলাদা, এবং সেইভাবে ডায়াবেটিসকে আমরা টাইপ করি। যেমন আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে আগে আমরা সেই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলে বলতাম, এখন ওই টার্মটা আমরা কম ইউজ করি, আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। সেখানে শরীরে ইনসুলিন তৈরি হয় না, তার তৈরি করার ক্ষমতা কমে যায়। দ্য প্যানক্রিয়াস ইজ ড্যামেজড বিকজ অফ ভ্যারাইটি অফ রিজনস, এবং সেক্ষেত্রে প্রথম দিন থেকেই হয়তো তাকে ইনসুলিন দিয়ে ট্রিট করতে হবে। আবার টাইপ 2 ডায়াবেটিস, যেটা কমনেস্ট ফর্ম অফ ডায়াবেটিস, 100 জনের মধ্যে 90 জন বা 95 জন, 90 to 95% অফ অল ডায়াবেটিস ইজ টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইউজুয়ালি আমরা মিডল এজে বা আর একটু বেশি বয়সে দেখি, কিন্তু বাচ্চাদেরও এখন হচ্ছে। আমি সেটা হয়তো আসবো আলোচনা প্রসঙ্গে। সেটা টাইপ 2 ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে পারে, ভালোই পারে, কিন্তু সেটা তার প্রয়োজনের জন্য যথেষ্ট নয়, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটি জিনিস চলে আসে, যেখানে ইনসুলিনের কাজকে বাধা দেওয়া হয় শরীরের ভেতর থেকে। তো সেই জন্য দ্য ইনসুলিন উইচ ইজ প্রডিউসড হয়তো অনেকটাই, কিন্তু সে কাজ করতে পারছে না, সে কোথাও একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, সেটা টাইপ 2 ডায়াবেটিস। আবার টাইপ 3C বলে একটা ডায়াবেটিস আছে, যেটা হচ্ছে প্যানক্রিয়াসের অন্য কোনো অসুখ। আমরা জানি যে প্যানক্রিয়াটাইটিস বলে এক ধরনের অসুখ হয়, যেখানে প্যানক্রিয়াস নষ্ট হতে পারে, তারপর
যারা নেশা করেন, মদ্যপান করেন, এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন প্যানক্রিয়াসের ক্ষতি করতে পারে। তো প্যানক্রিয়াসের ক্ষতি বিকজ অফ অন্য কোনো অসুখে হয়েছে এবং ডায়াবেটিস হয়েছে, সেটাকে আমরা টাইপ 3C ডায়াবেটিস বলি। আবার জেস্টেশনাল ডায়াবেটিস আছে, যেটা হয়তো কিছুটা টাইপ 2 ডায়াবেটিসের মতোই, কিন্তু প্রেগনেন্সির সময় সেটি এক্সপ্রেসড হয়। যখন তার প্রেগনেন্সি নেই তখন সে ভালো, কিন্তু প্রেগনেন্সির সময় আমরা জানি প্ল্যাসেন্টা বলে একটা প্রেগনেন্সিতে একটি পার্ট থাকে যেটা হেল্প করে বাচ্চাকে। তো সেই প্ল্যাসেন্টার কিছু হরমোনের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং প্রেগনেন্সির সময় ডায়াবেটিসটা এক্সপ্রেসড হয়, সেটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এবং আরো অনেক টাইপের ডায়াবেটিস আছে যেগুলো পার্ট অফ সিনড্রোমস, বিভিন্ন সিনড্রোম হয়, সেগুলো রেয়ারের ফর্ম। আমি মনে হয় সেগুলো খুবই আমাদের ডাক্তারি পার্টে খুব রেয়ার, এবং সেটা নিয়ে হয়তো আলোচনা না হলেও চলবে। ওকে, থ্যাংক ইউ সমিতা। মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে প্যানক্রিয়াস একটা মেন অর্গান, যেটা আই থিঙ্ক যে ইনসুলিনকে ক্রিয়েট করছে। তো সেটা এনিওয়ে তো যদি ড্যামেজড হয় কোনোভাবে, সেটা ইমিউনিটি সিস্টেম ড্যামেজ করুক বা অন্য কারণে ড্যামেজ হোক, তো সেটা একটা ডায়াবেটিসের একটা বড় রিজন। আর একটা যেটা তুমি বললে টাইপ 2, যেটা মোস্টলি আমার মনে হচ্ছে লাইফস্টাইলের জন্যই যেটা প্রবলেমটা হচ্ছে। তো এই মানে মোস্টলি আমাদের অ্যাওয়ারনেস কি যদি আমরা তৈরি করি, কোনটাকে এই মানে যেগুলো তুমি বললে মোস্টলি আমি যদি তিনটেই ধরি, আমি প্রেগনেন্সিটা এই মুহূর্তে ধরছি না, কারণ দ্যাট ইজ এ ডিফারেন্ট রিজন তুমি বললে। তো এই যদি তিনটেকে আমরা ধরি, তো এর মধ্যে আমরা কি কোনো কিছু আছে যেটাকে আমরা চাইলে চেঞ্জ করে কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, মানে টাইপ 1 ডায়াবেটিসকে প্রিভেন্ট করা সম্ভব নয়, ইউজুয়ালি সম্ভব নয়। টেকনিক্যালি যায়, এখন খুব একাডেমিক্যালি বলতে গেলে কিছু অ্যান্টিবডিস, কিছু ইমিউনোগ্লোবুলিন রাদার এসছে যেটা দিয়ে করা যায় খুব আর্লি স্টেজে, কিন্তু ওইটা বড্ড টেকনিক্যাল, আমি তার মধ্যে যাব না। টাইপ 1 ডায়াবেটিসকে প্রিভেন্ট করা আমার হাতে নেই, আমাদের হাতে নেই, আমরা এখনো পারি না আগে থেকে প্রেডিক্ট করা বা প্রিভেন্ট করা ইউজুয়ালি, সবার কথা বলতে গেলে। টাইপ 2 ডায়াবেটিস এমন একটি ডায়াবেটিস যেটাকে প্রিভেন্ট করা সম্ভব, এবং জেস্টেশনাল ডায়াবেটিসকেও কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা। হ্যাঁ, এবং জেস্টেশনাল ডায়াবেটিসকে প্রিভেন্ট করা খুব জরুরি, কারণ জেস্টেশনাল ডায়াবেটিস হলে অফস্প্রিং, মানে যে ফিটাস বড় হচ্ছে, তার কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি হয়। আমাদের একটা কথা আছে, আমরা বলি ডায়াবেটিস বিগেটস ডায়াবেটিস, মানে মার যদি ডায়াবেটিস থাকে পার্টিকুলারলি প্রেগনেন্সির সময়, বাচ্চার জিনে কিছু কিছু চেঞ্জেস আসতে পারে যার জন্য তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যায়। তো সুতরাং টাইপ 2 ডায়াবেটিসকেও প্রিভেন্ট করা যায়, জেস্টেশনাল ডায়াবেটিসকেও প্রিভেন্ট করা যায়, এবং রাস্তা একটাই, হেলদি লাইফস্টাইল আর নর্মাল বডি ওয়েট মেনটেন করা। এবং হেলদি লাইফস্টাইলের তো একটা বড় অংশ ডায়েট এবং এক্সারসাইজ এবং গুড স্লিপ, স্ট্রেস রিডাকশন ইত্যাদি ইত্যাদি, সেগুলো হয়তো আমরা আলোচনা করবো। হ্যাঁ, সেগুলো আমরা আসবোই এমনি। মানে তার মানে যেটা বুঝলাম, এটা হেরিডিটারিও খানিকটা আছে, মানে একটা হেরিডিটারি কম্পোনেন্ট আছে, সেটা টাইপ 2 ডায়াবেটিসেরও আছে। আমাদের বাবা মার যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে, আমাদের ন্যাচারালি চান্স বেড়ে যায়। এবং স্পেশালি প্রেগনেন্সির সময় মার যদি ডায়াবেটিস থাকে, সেটা আগে থেকে ডায়াবেটিস থেকে প্রেগনেন্সিতে সে ঢুকতে পারে, অথবা প্রেগনেন্সির সময় প্রথম এক্সপ্রেসড হলো জেস্টেশনাল ডায়াবেটিস। যাই হোক না কেন, প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হলে পরবর্তী প্রজন্মের ডায়াবেটিস এবং হার্টের অসুখ এবং একাধিক অসুখের চান্সেস অনেক বেড়ে যায়। সেই জন্য প্রেগনেন্সি একটা খুব সেন্সিটিভ সময়, যেখানে আমরা আগে থেকে যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে প্রেগনেন্সি নিয়ে কনসিভ করি, তাহলে সেইটা আমরা সতর্ক থাকতে পারি। ওকে, তো যখন আমরা কিডসের ডায়াবেটিক্সের কথা বলছি আমরা, তার মানে এটা থেকে এটা বুঝতে পারলাম যে অনলি কিডসদের জন্য ভাবাটাই এনাফ নয় ডায়াবেটিসকে প্রিভেন্ট করার জন্য। তো অ্যাডাল্টদেরও নিজেদের উপরে অনেকটা ওয়ার্ক করার দরকার আছে, তাদেরকেও হেলদি থাকার দরকার আছে। ডায়াবেটিস প্রিভেনশন এবং আমাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওমেনে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, প্রি কনসেপশনাল হেলদি লাইফস্টাইল, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা সেখানে যদি যাই, নেক্সট আমরা সেটাই আসবো যে আমরা কিভাবে করতে পারি, সেটা মানে খুব ভালো করে বলতে পারবেন। তা আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে স্পেশালি যেহেতু আমাদের অ্যাওয়ারনেসটা চাইল্ড ডায়াবেটিসের ওপরে, তো সেখানে এই যে একটা ট্রেন্ড রাইজ করছে, কারণ আমি যেরকম দেখছি বা আমি যেরকম কথা বলছি, সেটা হচ্ছে এই টাইপ 2 ডায়াবেটিস যেটা তুমি বললে, সেটা হচ্ছে প্যান্ডেমিকের পরে অনেক বেশি করে বাচ্চাদের মধ্যে বাড়ছে, মানে এদের ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস রাইজিং। তো এই যে রিজনটা, তো সেটা কেন আমরা এরকম দেখছি? তো এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক
বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে যে বাচ্চাদের ডায়াবেটিস মানেই টাইপ 1 ডায়াবেটিস, মানে যেখানে ইনসুলিন লাগবে, আমাদের একটা এরকম হয়তো বেসিক ধারণা আছে। কিন্তু আমরা ভাবি যে টাইপ 2 ডায়াবেটিস মানে 40 বছর, 50 বছর, 60 বছর বয়স। কিন্তু স্ট্যাটিস্টিক যদি আমি দেখি সেটা বলছে যে আমাদের 1/4 অফ চাইল্ডহুড ডায়াবেটিস বা ইয়াং ডায়াবেটিস, ইয়াং বলতে আমরা 25-30 বছরের কমকে ইয়াং বলি, এক্সক্লুসিভলি সে যে ছোট বাচ্চা স্কুলের হবে এরকম নয়। 1/4 অফ ইয়াং ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। এবং স্কুল গোয়িং চিলড্রেন, একদম স্কুল এজ গ্রুপে যারা, তাদের মধ্যেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। মানে আমার নিজের প্র্যাকটিসে, আমার যেখানে বিভিন্ন জায়গায় আমি প্র্যাকটিস করি, আমার 10 বছরের কম বয়সী 5-6 জন এমন পেশেন্ট রয়েছে বা বাচ্চা রয়েছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে। 10 থেকে 20 বছর বয়সের মধ্যেও অন্তত 10 জন এমন বাচ্চা বা অ্যাডোলেসেন্ট রয়েছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, যেটা হয়তো আজ থেকে 40 বছর 50 বছর আগে ভাবাই যেত না। মানে 20 বছরের কম ডায়াবেটিস মানে টাইপ 2 হয় না, এরকম একটা অলিখিত নিয়ম ছিল। চেঞ্জিং লাইফস্টাইলের জন্য এটা হচ্ছে। এবং কোভিড পিরিয়ড যেটা আপনি উল্লেখ করলেন, যেটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই সময়তে আমাদের একটা বড় চেঞ্জ হয়েছে ইন টার্মস অফ আর লাইফস্টাইল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, অনেক কমে গেছে। স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে। এবং এই দুটো একসাথে জিনিসটাকে কম্পাউন্ড করেছে। তো হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন ডায়েট ইম্পর্টেন্ট, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট, স্ক্রিন টাইম ইম্পর্টেন্ট, প্রলং সিটিং এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা অ্যাভয়েড করা ইম্পর্টেন্ট, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমলেও হয়, স্ক্রিন টাইম বাড়লেও হয়। প্রপার স্লিপ, ঠিকমতো ঘুমানো, তার ডিউরেশন, তার কোয়ালিটি, সেটাও ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। এবং কোভিড সময় স্ট্রেসও বেশি ছিল, বাচ্চারা স্কুল যেতে পারছে না, সেটাও কিন্তু তাদের কাছে একটা স্ট্রেস। হয়তো একদিন দুদিন ভালো লাগবে, তারপর তো তাদের আর ভালো লাগবে না। সবকিছু মিলেই হয়তো এই তাদের মধ্যে পরে ওবেসিটি এবং তারপরে ডায়াবেটিসটা বাড়ছে। ওকে, ওবেসিটি আর ডায়াবেটিস কি এনিহাউ ইন্টাররিলেটেড? এটা প্রচন্ডভাবে ইন্টাররিলেটেড, প্রচন্ডভাবে। মানে আমি যদি 100 বছর আগে চলে যাই, একজন খুব বিখ্যাত আমেরিকান ফিজিশিয়ান এবং তিনি ডায়াবেটিস নিয়েই কাজ করতেন, তার নাম এলিয়ট প্রক্টর জসলিন। তো একটা বিখ্যাত বই আছে, জসলিনস টেক্সট বুক অফ ডায়াবেটিস, আমরা পড়ি। তো সে এলিয়ট প্রক্টর জসলিন, তার ডেডিকেটেড ডায়াবেটিস ক্লিনিক ছিল ইউএসএ তে। তো উনি এটি খুব বিখ্যাত কথা বলেছিলেন, ফ্রম অ্যান এক্সেস অফ ফ্যাট ডায়াবেটিস বিগিনস অ্যান্ড ফ্রম অ্যান এক্সেস অফ ফ্যাট ডায়াবেটিক্স ডাই। এবং 100 বছর পরে এসে দেখা যাচ্ছে সেটা সত্যি। এই পুরো যে প্রসেসটা, তার সূত্রপাত ওবেসিটিতে। আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিস, আমি টাইপ 1 ডায়াবেটিসের কথা বলছি না, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, পুরোটা শুরু হয় ওবেসিটিতে। এবং ওবেসিটি থেকে প্রায় 228টার বেশি অসুখ আজকে আমরা জানি হয়। ওকে, তার মধ্যে অলমোস্ট 40টা এন্ডোক্রিনোলজি, মেটাবলিজম, ডায়াবেটিস এইসব রিলেটেড। প্রায় 25টা অসুখ আছে হার্ট রিলেটেড। প্রায় গোটা 30 অসুখ আছে যেগুলো চেস্ট, রেসপিরেটরেশন এইসব রিলেটেড। তো 228টার ওপর অসুখ আছে, 13টা ক্যান্সার রিলেটেড। তো ওবেসিটি থেকে আমাদের এই সব কিছু সূত্রপাত। ওবেসিটি থেকে আমি যেটা বললাম না, ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে শরীর ইনসুলিন হয়তো তৈরি করছে কিন্তু সে কাজ করতে পারছে না। ওবেসিটির জন্য কিছু হরমোনাল চেঞ্জেস হয় যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেকে আনে, এবং সাবসিকুয়েন্টলি ডাউনস্ট্রিম ইভেন্ট হচ্ছে ডায়াবেটিস, হার্টের অসুখ, অনেকগুলো ক্যান্সার। দিস ইজ রিয়েল আই ওপেনিং। মানে এর সাথে এতগুলো জিনিস লিঙ্ক হতে পারে, রুট কজ ওবেসিটি। হ্যাঁ, যে সেটা অ্যাকচুয়ালি ভাবাটাই খুব মুশকিল। দিস ইজ রিয়েল আই ওপেনিং। তুমি বলছিলে সেটা হচ্ছে যে স্ক্রিন টাইম। তো স্ক্রিন টাইম বাচ্চাদেরও তো এখন প্রচন্ড বেশি। তো আমরা তো জানলাম যে স্ক্রিন টাইমের জন্য, তো এটা একটা টাইপ 2 ডায়াবেটিসের একটা বড় একটা রিজন। তো স্ক্রিন টাইম কিভাবে এফেক্ট করে? এটা কি অনলি মানে সিটিং এর জন্য, মানে প্রলং সিটিং? স্ক্রিন টাইম বিভিন্নভাবে এফেক্ট করতে পারে। স্ক্রিন টাইমের 3-4টে পদ্ধতি আছে যেভাবে এফেক্ট করে। একটা অবশ্যই যেটা প্রলং সিটিং, মানে এখন এটা ইংলিশে আমরা বলি সিটিং ইজ দ্য নিউ স্মোকিং, মানে এতটাই খারাপ। আচ্ছা, তো আমরা হয়তো অনেকক্ষণ বসে ইন্টারভিউটা করব, কিন্তু আইডিয়ালি বলা হয় যে 30 মিনিটের বেশি এক জায়গায় না বসে থাকতে। ওকে, প্রতি 30 মিনিট অন্তর আমাদের সিটিংটাকে ইন্টারাপ্ট করতে কিছু মিনিট হাঁটলাম, স্ট্রেচ করলাম, আবার গিয়ে বসলাম। তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো সিটিংটা অবশ্যই হচ্ছে প্রলং স্ক্রিন টাইমের সাথে। বলা হয় বাচ্চাদের এক্সেপ্ট ওয়েন দে আর ন্যাপিং,
বা ইটিং, এই দুটো সময় ছাড়া তারা যেন 15 থেকে 30 মিনিটের বেশি এক জায়গায় না বসে থাকে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই হয় না। হ্যাঁ, তো এইটা একটা। সেকেন্ড হচ্ছে স্ক্রিন যখন সে দেখছে, সে কিন্তু কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি ইনফ্লুয়েন্সড হচ্ছে স্ক্রিনে কি দেখছে। এবং আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি বা টেলিভিশন, যে স্ক্রিনই দেখি না কেন, অনেক অ্যাডভার্টিজমেন্টস থাকে এবং লট অফ দেম আর রিলেটেড টু লাইফস্টাইল, এবং সেগুলো সবসময় হেলদি নয়। সফট ড্রিঙ্কসের অ্যাডভার্টিজমেন্ট, চিপসের অ্যাডভার্টিজমেন্ট, অনেক প্রসেসড ফুডস অ্যাডভার্টিজমেন্ট, সেগুলো কিন্তু তাদের সাবকনসিয়াসলি, মানে অ্যাডভার্টিজমেন্টগুলো এমন করে করা হয় যে এটা খুব লুক্রেটিভ, একটা লোভনীয় জিনিস, এটা করতে পারলে তুমি একটা হিরো হয়ে গেলে বা হিরোইন হয়ে গেলে, এক্সেট্রা এক্সেট্রা। তো সেইটা কিন্তু তাদের সাবকনসিয়াসলি তাদের ফুড চয়েসেস ইনফ্লুয়েন্স করে। এবং স্ক্রিন এফেক্ট করে কিছু অন্যান্য নিউরো হরমোনাল চেঞ্জেস দিও। ফর এক্সাম্পল, যদি স্ক্রিনের জন্য, এক্সেস স্ক্রিন টাইমের জন্য স্লিপ প্যাটার্নস এফেক্টেড হয়, স্লিপ এফেক্টেড হয়, কোয়ালিটি অফ স্লিপ, অনসেট অফ স্লিপ, এগুলো এফেক্টেড হয়। এবং তারও একটা এফেক্ট আছে অন মেটাবলিক হেলথ, ওবেসিটি, ডায়াবেটিস। তো বিভিন্নভাবে স্ক্রিন এফেক্ট করতে পারে। স্ক্রিন টাইমের কথা বলতে, স্ক্রিন টাইমের কিন্তু কিছু স্পেসিফিক রেকমেন্ডেশন আছে যে কার কতক্ষণ স্ক্রিন টাইম অ্যালাউড। তো 18 থেকে 24 মাস, অর্থাৎ আপ টু 2 years অফ এজ, স্ক্রিন টাইম কিন্তু 0, একটুও স্ক্রিন টাইম অ্যালাউড নয়, ভালো নয়, একটুও ভালো নয়। 2 থেকে 5 বছর অবধি ম্যাক্সিমাম 1 hour, 1 ঘন্টা স্ক্রিন টাইম অ্যালাউড, কিন্তু সেই স্ক্রিন টাইমটা সুপারভাইজড, একা একা সে দেখতে পারবে না, পাশে কাউকে বসে থাকতে হবে, এবং সেটা পিওরলি এডুকেশনাল হতে হবে। ওকে, আমার মনে হয় ম্যাক্সিমামই ফলো করে না এটা। আর 5 বছর টু 18 বছর, মানে যতক্ষণ না সে অ্যাডাল্ট হচ্ছে, তারপর তো স্ক্রিন টাইম ভালো নয়, কিন্তু সেটা একটু অন্য এরিয়া। 5 থেকে 18 বছর বয়স অবধি স্ক্রিন টাইম আপ টু 2 hours পার ডে, সেটা এডুকেশনাল অ্যান্ড রিক্রিয়েশনাল, দুটো মিলেমিশে হতে পারে। এই হচ্ছে রেকমেন্ডেড স্ক্রিন টাইম। ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় ম্যাক্সিমামই এখন এটা ফলো করে না, বাট যেটা করা উচিত, যদি আমাদের নেক্সট জেনারেশনকে সেভ করতে হয় তো ডেফিনেটলি এটা আমাদের করা উচিত। তো কেয়ারফুল, আমি তো ডেফিনেটলি কেয়ারফুল থাকবো। আচ্ছা, আমরা নেক্সট এতে আসি, যে সেটা হচ্ছে যে কি আর্লি সাইন্স, মানে আমি ধরে নিলাম ইন কেস যে চাইল্ডের ডায়াবেটিস আছে, তো কি করে বোঝা যাবে? কারণ অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে বোঝা যায়নি, যে সেটা পরে বুঝেছে প্যারেন্ট, কারণ ওভারঅল নলেজটাই খুব কম আছে আমাদের কাছে। তো মাথায় রাখতে হবে কাদের রিস্ক বেশি। যাদের রিস্ক বেশি তাদের ক্ষেত্রে আমি বেশি সতর্ক হব। সবার তো হচ্ছে না, কারুর হচ্ছে। আচ্ছা, তো যেরকম আমি বললাম ওবেসিটি, বাচ্চার যদি ওবেসিটি থাকে, এবার ওবেসিটি আছে কিনা বোঝার জন্য এক তো আমাদের পেডিয়াট্রিশিয়ান আছে, যাদের কাছে আমরা ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছি বা সর্দি কাশি জ্বর পেটের গন্ডগোল যাচ্ছি, তারা যদি গাইড করে দেয় যে আপনার বাচ্চার ওবেসিটি আছে, সতর্ক হতে হবে। অথবা আমরা যদি কিছু কিছু সাইন্স দেখি, অনেক সময় দেখা যায় ঘাড়ের পেছনের দিকটা একটু কালো কালো ছোপ ছোপ আসছে, আমরা বলি অ্যাকান্থোসিস। অ্যাকান্থোসিস হচ্ছে একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন যে তার হয়তো ডায়াবেটিস হতে পারে। অথবা যদি মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে তাহলে বাচ্চার রিস্ক বেশি। অথবা বাবা মায়ের যদি টাইপ 2 ডায়াবেটিস, যেটা কমন ডায়াবেটিস, সেটা থাকে তাহলে বাচ্চার রিস্ক বেশি। তাহলে বাচ্চার ওবেসিটি, মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস, বাবা মায়ের এমনি টাইপ 2 ডায়াবেটিস, বা ওই ঘাড়ের কাছে কালো ছোপ ছোপ দাগ যদি থাকে, নিয়ম হলো 10 থেকে 12 বছর বয়স থেকে তার রুটিন ব্লাড গ্লুকোজ টেস্টিং শুরু করে দেওয়া উচিত। ওকে, সেটা মানে কোনো সাইন সিমটমের জন্য ওয়েট না করে, সেটা ওয়ান্স এভরি 3 to 5 years। আর 18 বছর বা তার বেশি প্রত্যেকটি ভারতীয়র এভরি 3 years একবার ব্লাড গ্লুকোজ টেস্ট করা উচিত, কারণ আমাদের রিস্ক এতটাই হাই। ওকে, কারণ ডায়াবেটিস অনেক ক্ষেত্রেই কিন্তু এসিমটোম্যাটিক থাকে, মানে কোনো অসুবিধে ফিল করে না, কিছুই ফিল করে না। কিছু ক্লাসিক সাইন সিমটম আছে ডায়াবেটিসের, যেমন আমরা বলি যে পলিইউরিয়া, পলিডিপসিয়া, মানে বারে বারে তাকে টয়লেটে যেতে হচ্ছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। আর পলিডিপসিয়া মানে বেশি জল তেষ্টা পাচ্ছে, বারে বারে তার জল খেতে জল পিপাসা পাচ্ছে। তার সাথে খিদে বেশি পেতে পারে, তার হয়তো কোনো উন্ড হিলিং ডিলে হতে পারে, কোনো ঘা হয়েছে, কেটে গেছে কোথাও, সেটা সারছে না। কিছু স্কিন ইনফেকশনস হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, একটা জেনারেলাইজড উইকনেস হতে পারে, ফেটিক হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু একটা বড় অংশে কোনো সিমটম থাকে না। তার হয়তো ব্লাড গ্লুকোজ 200, 300, অনেক বেশি, কিন্তু সে অ্যাবসলিউটলি এসিমটোম্যাটিক। সুতরাং রুটিন টেস্টিং এর একটা জায়গা রয়েছে, স্পেশালি আমাদের
দেশে ইন্ডিয়াতে এত বেশি প্রেভালেন্স ডায়াবেটিসে যে রুটিন টেস্টিং ছাড়া বোঝা সম্ভব নয়। মানে হেলথ চেক আপটা ভীষণ হেলথ ইম্পর্টেন্ট। চেক আপ পার্টিকুলারলি এই ব্লাড গ্লুকোজটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা মানে এটাকে প্যারেন্টের তরফ থেকে মানে কি করা যায়? তুমি যে সিমটমগুলো বললে সেগুলো কিডসদের ক্ষেত্রেও প্রবাবলি সেমই, মানে অ্যাডাল্টে যেটা হবে সেটাও কিডসদেরই একই জিনিস। তো এগুলো থেকে বোঝা যায় পেরেন্টরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারে। মানে তুমি একটা জিনিস বললে যে হেলথ চেক আপ, কারণ আমরা একটা জিনিস সবসময় বলি সেটা হচ্ছে যে প্রমোটও করি কনস্ট্যান্টলি, আমার আগের যত এপিসোড ইন এনি ফর্ম, সেটা হচ্ছে কি ন্যাচারালি যেগুলো প্রকিউর হয় সেই খাবার খাওয়া, যেগুলো নেচার আমাদেরকে দেয়, রাদার দ্যান কেমিক্যাল ফুড বা এইগুলো থেকে মানে আলাদা থাকা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফুড আর লাইফস্টাইল, সেইটার ক্ষেত্রে পেরেন্টরা কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে বাচ্চাদের জন্য, বা কি স্টেপ নিতে পারে যাতে এই জিনিসটা থেকে তারা একটু দূরে থাকতে পারে। তো এর কিছু পিলার্স আছে, লাইফস্টাইল, গুড হেলদি লাইফস্টাইলের পিলার আছে। একটা পিলার তো স্ক্রিন টাইম, সেটাকে আমি অলরেডি বলে ফেলেছি। আরেকটা পিলার অবশ্যই ডায়েট। আচ্ছা, তো ডায়েটের মধ্যে যেরকম বলা হলো যে ন্যাচারালি আমরা যে ফুড প্রকিওর করি সেগুলো ইউজুয়ালি হেলদি, ফ্রুটস ভেজিটেবলস ইউজুয়ালি হেলদি। তো আমাদের বলা হয় অ্যাটলিস্ট 5 সার্ভিংস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকা উচিত। মানে আমি যদি র ভেজিটেবল নিই সেটা মোটামুটি 1 কাপ বা হাফ কাপ অফ কুকড ভেজিটেবল হচ্ছে একটা সার্ভিং। আচ্ছা, ঠিক আছে, এরকম মোটামুটি 4-5টা সার্ভিং রোজ যদি থাকে। হেলদি সোর্স অফ প্রোটিন যেগুলো, সেগুলো যত ডায়েটে থাকে। হেলদি সোর্স মানে প্রোটিন বলতে আমরা কি বুঝি? আমরা যদি ভেজিটেরিয়ান হই তাহলে লো ফ্যাট মিল্ক একটা হেলদি সোর্স অফ প্রোটিন, বিনস, লেগিউমস এগুলো হেলদি সোর্স অফ প্রোটিন, ডাল হেলদি সোর্স অফ প্রোটিন, সয়াবিন হেলদি সোর্স অফ প্রোটিন। নন ভেজিটেরিয়ান যদি হই তাহলে এগ হেলদি সোর্স অফ প্রোটিন, ফিশ, বেশিরভাগ মাছই হেলদি সোর্স অফ প্রোটিন, চিকেন ইউজুয়ালি স্কিন ছাড়িয়ে, স্কিনটা রিমুভ করে, স্কিনে ফ্যাট থাকে আনহেলদি, ইজ এ হেলদি সোর্স অফ প্রোটিন। প্রোটিন ইনটেক বাড়ানোটাও ইম্পর্টেন্ট। প্রোটিন ইনটেক বাড়ালে আমার কার্বোহাইড্রেট ইনটেকটা অপটিমাম হবে। নাহলে আমি বেশি এনার্জি যদি শুধু কার্বোহাইড্রেট থেকেই নিই তাহলে আমার প্রোটিন ইনটেক কম হবে এবং আনহেলদি কার্বোহাইড্রেট স্ক্রিপ ইন করবে আমার ডায়েটে। এবার কার্বোহাইড্রেটের মধ্যে আমার যেগুলো হোল গ্রেন সিরিয়াল সেগুলো তো হেলদি ইউজুয়ালি আমরা বলি। রিফাইন্ড কার্বোহাইড্রেট তো খারাপ, এবং রিফাইন্ড কার্বোহাইড্রেটের দুটো প্রাইম কালপ্রিট হচ্ছে সুগার, চিনি ইন এনি ফর্ম, এবং বেশিরভাগ চিনি কিন্তু প্রসেসড ফুডে আছে, হয়তো হিডেন চিনি আমি দেখতে পাচ্ছি না, যে কোনো স্ন্যাকগুলো সবই বেশিরভাগ। এবং তার সাথে সাথে হচ্ছে ময়দা ইজ ইকুয়ালি আনহেলদি চিনির মতোই, এবং ময়দাও হিডেন। মানে পেশেন্ট এসে বলছে যে আমি তো ময়দা খাই না, একদম খাই না স্যার, আমি ডাক্তারবাবু ময়দা খাই না, এদিকে সে খিদে পেলে হয়তো 1 প্যাকেট বিস্কিট খেয়ে নিচ্ছে। বিস্কিট ইজ ময়দা। পাউরুটি মোস্টলি ময়দা, এবং ব্রাউন ব্রেড বলেও যেটা বিক্রি হয় তার মধ্যেও 70% ময়দা ইউজুয়ালি, 2-1টা ব্র্যান্ড বাদ দিয়ে আমি বলছি। অনেক কিছু, লুচি, পরোটা, সিঙ্গাড়া, চপ, রোল, নুডলস, চাউমিন, অনেক কিছুতে ময়দা আছে, অনেক কিছুতে, এবং হিডেন, ময়দা ইজ হিডেন। তো এগুলো আনহেলদি কার্বোহাইড্রেটস। হেলদি ফ্যাট ইনটেক করতে হবে। হেলদি ফ্যাট মানে অবশ্যই নাটসে যে ফ্যাট আছে, অয়েল সিডসে ফ্যাট আছে, এবং ভেজিটেবল অয়েল যদি লিমিটেড কোয়ান্টিটিতে নেওয়া হয় ইউজুয়ালি দে আর হেলদি। এবার আনহেলদি ফ্যাট মানে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আগেন রেড মিট ইজ স্যাচুরেটেড ফ্যাট, মিল্কেও স্যাচুরেটেড ফ্যাট আছে, সেই জন্য ইউজুয়ালি টোন্ড বা ডাবল টোন্ড মিল্ক হলে ফ্যাট কন্টেন্ট কম, সেটা হেলদিয়ার বলি। বাটারে স্যাচুরেটেড ফ্যাট আছে। ট্রান্স ফ্যাট হচ্ছে সবচেয়ে আনহেলদি ফর্ম অফ ফ্যাট, এবং প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড মানেই কিন্তু চান্সেস বেশি যে তার মধ্যে ট্রান্স ফ্যাট আছে। ট্রান্স ফ্যাট বলে একটা ফ্যাট হয় যেটা দ্য মোস্ট আনহেলদি ফর্ম অফ ফ্যাট। সুতরাং ওই প্যাকেট বন্দি হয়ে বাড়িতে যেটা আসছে, টিল প্রোভেন আদারওয়াইজ আমরা ধরে নিতে হবে একটা কিছু গন্ডগোল আছে। একদমই, মানে নো প্যাকেট ফুড। হ্যাঁ, প্রেফারেবলি মোস্ট অফ দেম আর নট গুড। সেটা ইনগ্রেডিয়েন্ট চেক করা, সেটা একটু ডিফিকাল্ট, সেই জন্য করতে পারলে খুব ভালো। আপনি যদি ফুড লেবেল পড়তে পারেন সেটা একটা আর্ট, সেটা আলাদা একটা ব্যাপার, সেটা খুব ভালো। কিন্তু সেটা না করতে পারলে টিল প্রোভেন আদারওয়াইজ যদি আপনি কিছু কিনে এনে রান্না করে খাওয়ান ধরে নিতে হবে ইউজুয়ালি হেলদি, যদি রান্নার পদ্ধতিটা হেলদি হয়। আর ডায়েট নিয়ে হলো, স্ক্রিন টাইম নিয়ে হলো, এরপর আরো দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এক্সারসাইজ, একটা হচ্ছে স্লিপ। ওকে, তো এক্সারসাইজের ক্ষেত্রে বাচ্চাদের একটা রুল অফ থাম্ব হচ্ছে 1 ঘন্টা তাদের খেলতে দিতে হবে, 1 ঘন্টা প্লে টাইম, অ্যাটলিস্ট 1 hour।
এবং কম বয়সে সেটা আরো বেশি, মানে যদি কেউ ওই টডলার হয়, প্রি স্কুল চিলড্রেন হয়, সেটা কিন্তু 1.5 to 2 hours, এবং সেটা থ্রু আউট দ্য ডে আপনি দিতে পারেন 15 মিনিট স্প্যানে, কারণ একটা না হয়তো সে খেলতে চাইলো না, কিন্তু এটা আউটডোর হলে ভালো হয়, আউটডোর প্লেয়িং, অ্যান্ড প্রেফারেবলি 1 hour অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য, অল স্কুল গোয়িং চিলড্রেন। এবং এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। স্লিপের একটা বড় রোল আছে। খুব কম ঘুমানো খারাপ, আবার বেশি ঘুমানোও খারাপ, ঠিক আছে? 6 to 8 hours টা অপটিমাল জোন। এই 7 to 8 hours অফ স্লিপ স্কুল গোয়িং চিলড্রেনের জন্য কিন্তু ঠিকঠাক যথেষ্ট, এবং কোয়ালিটি অফ স্লিপও ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি বারে বারে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে আপনার কনসাল্ট করা উচিত ডাক্তারের সাথে, সে একটানা ঘুমাচ্ছে না কেন, ইন্টারাপ্টেড স্লিপ হচ্ছে কেন। যদিও বাচ্চাদের ক্ষেত্রে এটা অতটা প্রবলেম নয়, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে বেশি প্রবলেম। আরেকটা হচ্ছে টাইমিং অফ স্লিপ, মানে সেই আমরা ছোটবেলা থেকে পড়ি না, আর্লি টু স্লিপ অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওটাও ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আগে ঘুমিয়ে আগে ওঠেন, আপনি যদি আর্লি বার্ড হন, দ্যাট ইজ হেলদিয়ার দ্যান বিং আ লেট আউল। মানে দেরিতে ঘুমিয়ে দেরিতে ওঠা ইজ নট হেলদি। অনেক বেটার। আরেকটা মিসকনসেপশন আছে যে আমি সোম থেকে শুক্র ঘুমালাম না, শনি রবি ঘুমিয়ে আমি মেকআপ করে নিলাম, ওটা কিন্তু হয় না। মানে এভিডেন্স বলছে, পাবলিশ ডেটা বলছে যে ইউ হ্যাভ টু স্লিপ রেগুলারলি, একটা রুটিন রেখে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, গুড কোয়ালিটি গুড কোয়ান্টিটি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এতেও দেখেছি যে আসছে বাচ্চাদের মা বাবা নিয়ে হয়তো তার অন্য কোনো প্রবলেম আছে, এন্ডোক্রিনোলজিতে অনেক প্রবলেম থাকে যেগুলো পেডিয়াট্রিক্স রিলেটেড, তো বলছে যে আমার মেয়ে বা আমার ছেলে না খুব খুব ফেটিক, খুব লেথার্জিক। এদিকে প্রশ্ন করলে জানতে পারছি সে 12:30 অব্দি ঘুমাচ্ছে, বা 6টায় উঠে স্কুল চলে যাচ্ছে। তো স্লিপ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ওভারঅল গুড হেলথ, আর মেটাবলিক হেলথ তো বটেই। তো এই 4টে পিলার, ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, স্ক্রিন টাইম, এগুলোকে ঠিক রাখতে পারলে হয়তো আমি অনেকটাই প্রিভেন্টিভ স্টেপ নিতে পারলাম। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বললে, কারণ স্লিপের ক্ষেত্রে তোমার কাছে তো অনেক কেসেস আছে। মানে নর্মালি আমিও যখন কথা বলি, প্যারেন্টরা সবসময় বলে যে বাচ্চারা ঘুমাতে চায় না, মানে ইজিলি দে ডোন্ট ফল অ্যাসলিপ। তো সেজন্য আচ্ছা টাইমিংটা অটোমেটিক্যালি কমে যায়, কারণ সকালে স্কুলে যাওয়ার টাইমিংটা তো সকলেরই সেম। তো এই যে দেরিতে শোয়া, এই যে ওয়াচিং অ্যান্ড এই যে স্ক্রিন টাইম, তো সেটা যে ওভারঅল একটা ভয়ঙ্করভাবে এফেক্ট করছে। অ্যান্ড খাওয়াটাও আমার একটা জিনিস মনে পড়লো, সেটাই যে বললে যে ঠিকঠাক খাওয়া বা বাচ্চাদের খেতে দেওয়াটা। আমার বাড়িতে একজন থেরাপিস্ট এসেছিল, তো আমার মেয়ে মুড়ি খাচ্ছিল, তো আমাকে বলছে যে ও কেন খাবে মুড়ি, একটুখানি পাস্তা বা নুডলস বানিয়ে দিলে তো বাচ্চারা টেস্টি হয়, তো মুড়ি তো খাবে না। তো দিস ইজ সামথিং, আমি যেটা ভাবলাম যে প্রত্যেকটা বাচ্চা ইম্পর্টেন্ট, কিন্তু তার প্যারেন্টাল থিংকটা মানে চেঞ্জ হওয়াটা ভীষণ দরকার। বাচ্চাদের তো ওই অটোনমি নেই যে সে কিনে আনবে বাজার থেকে খাবে, মানে অনেকটাই তাদের বাড়ির লোক কি করছে, এবং স্কুল ইজ অলসো ইম্পর্টেন্ট। স্কুলে যদি খাবার দেওয়া হয়, যে তারা কি ডিসাইড করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টেস্ট ডেভেলপমেন্ট, প্রেফারেন্স কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয় একদম। এবং এখানে কিছু কিছু টেস্ট খুব অ্যাকোয়ার্ড। সুগারের টেস্ট হচ্ছে অ্যাকোয়ার্ড টেস্ট। সল্টও কিন্তু একটা বড় কালপ্রিট। আমরা অনেক বেশি সল্ট ইউজ করি, তাতে হয়তো ডায়াবেটিস হয় না, কিন্তু অন্যান্য হার্টের অসুখ হতে পারে, তো সেটাও ইম্পর্টেন্ট। সুগার, সল্ট, এগুলো খুব অ্যাকোয়ার্ড টেস্ট, এগুলো জন্ম থেকেই আমরা নিয়ে আসি না যে এটা খেতে আমার ভালো লাগছে। তো ফুড প্রেফারেন্সেস ছোটবেলা থেকে যদি আমি ঠিক করতে পারি, যে সুগারের ইউজ বা সল্টের ইউজ আমি রেস্ট্রিক্ট করতে পারি, কম করতে পারি, তাহলে হয়তো সেটা লং টার্মে বেনিফিট থাকবে। মানে এই চয়েসেস গুলো ছোটবেলা থেকেই শুরু হয়, একদম বাড়ি থেকে এবং স্কুল থেকে শুরু হয়, যে বাকি জীবন সে কিভাবে খাওয়া দাওয়া করবে। একদম, মানে এটা মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এইটার একটা রিলেটেড, আমাদের কাছে সময় কম আছে, তো আমি আরেকটু ক্লিপস করে দেবো। সেটা হচ্ছে একটা ছোট জিনিস, এটা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ইন দ্যাট কেসে এটা তো আমার ডেফিনেটলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে যাতে প্রিভেন্ট করা। কিন্তু যখন এরকম কেসে কিছু হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে, দ্যাট কেসে ইমোশনাল পার্টটা কতখানি এফেক্টেড হয়, বা সেটাকে কি করে সাপোর্ট দেওয়া যায়? তো আমরা ইমোশনাল পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি যেটা বললেন, আমরা একটা বলি যে ডায়াবেটিস ডিস্ট্রেস বলে একটা কথা আছে। মানে আমার যে ডায়াবেটিস হলো, আমি তো আর 5 জনের সমান রইলাম না, আমাকে ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে হবে, সো কল্ড একটা আলাদা লাইফস্টাইল নিতে হবে, যেটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মানে ওই হেলদি লাইফস্টাইলটা ডায়াবেটিস হয়েছে বলে আমি নেবো এরকম নয়, ওটা হওয়ার কথা সবার জন্য। যেমন এই প্রসঙ্গে জাস্ট একটা কথা বলে রাখি, ডায়াবেটিক ডায়েট বলে কিন্তু কোনো ডায়েট হয় না। আচ্ছা, মানে হোয়াট ইজ হেলদি ফর আ পার্সন উইদাউট ডায়াবেটিস ইজ হেলদি ফর আ পার্সন উইথ ডায়াবেটিস। হেলদি ডায়েট বলে কথা হয়, এবং সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং
এখানে আমাদের কাউন্সেলিং করি আমরা যে এখানে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ এই যে ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, স্ক্রিন টাইম আমি বলছি, এটা কিন্তু আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য নয়, এটা কিন্তু সবার জন্য, আপনার বাড়ির প্রত্যেকটা লোকের জন্য। সুতরাং হেলদি লাইফস্টাইল যে আমাদের সবার অ্যাডপ্ট করা উচিত, এটা শুধু ডায়াবেটিস হয়েছে বলে নয়, ওই মেসেজিংটা ইম্পর্টেন্ট। কারণ এই ডায়াবেটিস ডিস্ট্রেসটা তাতে কমে, সে ভাবে যে আমার বাচ্চা এটা করতে পারছে না, ওটা করতে পারছে না, সেরকমটা নয়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কিছু স্পেশালাইজড কাউন্সিলিং এরও প্রয়োজন হয়, কারণ টাইপ 1 ডায়াবেটিসে পার্টিকুলারলি সেটা আরো ডিস্ট্রেসিং। সেখানে হয়তো তাকে 4 বার ইনসুলিন নিতে হচ্ছে, বেশ কয়েকবার ব্লাড গ্লুকোজ টেস্ট করতে হচ্ছে, অন্যান্য অনেক ফ্রিকুয়েন্ট হেলথ চেকআপসের মধ্যে থাকতে হচ্ছে। সেখানে স্পেসিফিক কিছু সাইকিয়াট্রিক হেল্প, কিছু কাউন্সিলিং, কিছু বিহেভিয়ারাল থেরাপির হয়তো রোল আছে। কিন্তু ডিস্ট্রেস অবশ্যই হয়, যে আর 5 জনের থেকে আলাদা, সেইটা কিছুটা আমাদের এই হেলদি লাইফস্টাইল যে সবার জন্য এক্সেট্রা, এগুলো দিয়ে আমরাও চেষ্টা করি সেটাকে। আমরা নর্মালটাকে অন্যরকম ভাবে বানিয়ে রেখেছি, সেটাই। তো যখন আমরা প্রপার লাইফস্টাইলে কাউকে পুশ করা হয়, সেটা নর্মাল হয়ে যাচ্ছে। এটাই ইম্পর্টেন্ট কথা, যে নর্মালটাই আমরা অন্যভাবে ভাবি, অন্যরকম ভাবে ভাবি, যেটা ভাবার। আমি এটাকে ক্লোজ করব, কারণ আমি জানি আমি সময় কম আছে, কিন্তু তার আগে আমি কয়েকটা ছোট্ট কোশ্চেন্স কয়েকটা এর মতো জিজ্ঞাসা করব তোমাকে, যে খুব সিম্পল জিনিস। যেমন ধরো একটা ভেজিটেবল ইফ ইউ রেকমেন্ড যে এভরিডে একটা কিডসের খাওয়া উচিত, এরকম করে আমি রেকমেন্ড করতে বলবো না একটা ভেজিটেবল, কারণ লোকের তো চয়েসেস ডিফার করে। আমি বলবো এনিথিং উইচ ইজ গ্রিন ইজ ইউজুয়ালি গুড। ওকে, গ্রিন শুড বি ইয়োর ফেভারিট কালার। গ্রিন শুড বি ইয়োর ফেভারিট কালার, দ্যাটস। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞাসা করি আমি, যে নর্মালি একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোনটা মানে সব থেকে বাজে জিনিস, সুগার না ল্যাক অফ এক্সারসাইজ? আমি বলবো রিফাইন্ড কার্বোহাইড্রেটস। সুগার আর ময়দাকে আমি একই লেভেলে রাখি। ল্যাক অফ এক্সারসাইজ ইজ ব্যাড, কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো আমাদের করতেই হয়। মানে আমাদের ওয়াশরুমে যেতে গেলেও যেতে হয়, মাঝে মাঝে সিঁড়িতে উঠতে হয়, কিছুটা হাঁটা চলা হয়তো হয়, কিন্তু ডায়েটারি চেঞ্জেসটা রোজ যদি খারাপ হয়, দ্যাট ইজ ইভেন ওয়ার্স। সেটা অনেক বেশি খারাপ। আচ্ছা, একটা লাস্ট রিকোয়েস্ট, তোমাকে একটা ছোট পিস অফ মেসেজ ফর প্যারেন্ট আর একটা ছোট পিস অফ মেসেজ ফর কিড, সো দ্যাট যে মানে অ্যাজ অ্যান এন্ডোক্রিনোলজিস্ট, যে আমার মনে হয় যে তাদের এটা শোনা উচিত, জানা উচিত, কারণ আমাদের মোস্টলি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে যাতে প্রত্যেকটা বাচ্চা ভালো থাকে। সেটার দায়িত্ব শুধু মানে বাচ্চারও আছে, তাদের প্যারেন্টেরও আছে, দুজনকে ইকুয়ালি সেটাতে পার্টিসিপেট করতে হবে, কেউ একা করতে পারবে না। তো তুমি যদি মেসেজ দিতে চাও যে দুজনকে ছোট করে। প্যারেন্টসদের মেসেজটা, বাচ্চাদের মেসেজটা একটু আলাদা হবে, যার যেটা দায়িত্ব। তো বাবা মার দায়িত্ব মেনলি হচ্ছে ফুড চয়েসেস। আচ্ছা, তো বাচ্চারা কিন্তু আপনারা কি বলছেন, দে ডোন্ট লিসেন টু দ্যাট। আপনারা কি করছেন, দে ফলো দ্যাট, ইউজুয়ালি ফলো দ্যাট। তো ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। মানে আপনারা যদি হেলদি চয়েসেস নিজেরা অ্যাডপ্ট করেন, তাহলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি আজ না হোক কাল সেটা অ্যাডপ্ট করে নেবে। তো ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, এটা বাবা মাদের কাছে মেসেজ, কারণ ফুড চয়েসেসটা তাদের হাতে একদম। আর বাচ্চাদের কাছে মেসেজ হবে যে ইউ কানেক্ট উইথ আদার চিলড্রেন, তোমার পাড়ায় তোমার প্রতিবেশী বন্ধু বানাও, এবং তাদের সাথে সন্ধ্যেবেলা বিকেলবেলা রোজ 1 ঘন্টা খেলো। দেখবে যে স্ক্রিন টাইমের চেয়ে এটা হয়তো ইকুয়ালি বা মোর এক্সাইটিং। আমরাও তো ছোটবেলায় খেলতাম, তো স্ক্রিন এখন আমাদের কাছেও আছে, কিন্তু এখনো মনে হয় যদি আমি বিকেলে গিয়ে 1 ঘন্টা খেলতে পারি, খুব আনন্দ পেতাম। তো কানেক্ট উইথ আদার চিলড্রেন, তোমরা বাইরে গিয়ে 1 ঘন্টা খেলো, এবং তোমার বাবা মারা যদি এই পডকাস্টটা দেখে থাকে, তোমাদের ছাড়বে 1 ঘন্টা খেলার জন্য। টেস্ট দ্য আদার পার্ট অফ দ্য লাইফ, দ্যাটস অলসো ইন্টারেস্টিং, যেটা আমরা টেস্ট করার সুযোগই পাই না। থ্যাংক ইউ শমিক দা, থ্যাংক ইউ। মানে আমাদের আর তো কিছু শিখলাম আজকে, অনেক কিছু জানলাম। আমার অনেকগুলো দিন যাবে এটাকে ভাবতে, and definitely I think it will help a lot of people. Thank you. And আমাদের যে স্টেপটা নিয়েছি সেটা hopefully successful হবে. All the best. Thank you. What we learned today, this is really eye-opening. We have learned how a small change and how a small step like being active and mindful eating can change your entire life. So health doesn't grow in the packet. Health grows in the soil. Keep growing, keep glowing.